ইনফিনিক্স স্মার্ট 20 এটা একটা বাজেট রেঞ্জের ফোন এবং এই ফোনটাতে এমন একটা ফিচার দেওয়া হয়েছে যেটা আই বিলিভ অন্যান্য সব ফোনেই দেওয়া উচিত। আমরা সেই ফিচারটা নিয়ে কথা বলবো, পাশাপাশি এই ফোনটার ভালো মন্দ যে দিকগুলো আছে সবগুলোই আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওতে। চলুন আমরা এই ফোনটার ডিজাইনটা দিয়েই আগে শুরু করি। সো এই ফোনটা 4টা কালারে পাওয়া যাবে। আমাদের হাতে এটার ব্ল্যাক কালার ভেরিয়েন্টটা আছে, সাথে ব্লু, অরেঞ্জ এবং টাইটেনিয়াম নামে আরও 3টা কালার ভেরিয়েন্ট আছে। এই ব্ল্যাক কালারটা ম্যাট হওয়ার ফলে খুবই ভালো লাগে, ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজেস লাগে না একদমই। সেই সাথে উপরের দিকের যে ক্যামেরা হাউসটা সেটা ট্রেন্ডি ডিজাইনে দেওয়া হয়েছে। 2টা ক্যামেরা হাউস এখানে রাখা হয়েছে, যদিও ক্যামেরা একটা, আরেকটা হচ্ছে আয়ার ব্লাস্টার। সো এটা একটা ভালো জিনিস। সেই সাথে এই ফোনটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, IP64 রেটিং আছে এবং এটাতে মিলিটারি গ্রেডের ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশনও আছে। ফোনটার থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার এবং এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও ভালোভাবে করা হয়েছে। এক হাতে ইউজ করতে গিয়েও আনকমফোর্টেবল ফিলিং একদমই পাইনি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ফোনের স্পিকার গ্রিলটা উপরের দিকে দেওয়া হয়েছে। আমার কাছে এটাকেই প্র্যাকটিক্যাল মনে হয়। নিচের দিকে হলে সাউন্ড অনেকটা নিচের দিকে চলে যায়, বাট উপর থেকে যখন সাউন্ডটা আসে তখন অনেকটা বেশি রিয়েলিস্টিক লাগে বা প্র্যাকটিক্যাল লাগে। সো এটা স্পিকার কোয়ালিটি ঠিকঠাক ছিল, পজিশনটা উপরে দেওয়ার ফলে বেশ ভালো লেগেছে। বাম পাশে সিম কার্ড ট্রে আছে, ডান পাশে ভলিউম বাটন এবং সাথেই একটা পাওয়ার বাটন আছে, যার উপরে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখা হয়েছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং USB-C পোর্ট রাখা হয়েছে। ডিসপ্লে সেকশনে যাওয়ার আগে এই ফোনের সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইউনিক ফিচারটা নিয়ে কথা বলতে চাই, যেটা আমি বিশ্বাস করি অন্যান্য সব ফোনেই থাকা উচিত, আর সেটা হচ্ছে কলের সময় নয়েজ রিডাকশন। ওয়েল, অনেক ফোনেই আছে নয়েজ রিডাকশন, বাট এটাতে একটা এক্সট্রা ক্যাচ আছে, যার ফলে নয়েজ রিডাকশনটা একটু অন্য লেভেলে নিয়ে গিয়েছে তারা, এবং এই ফিচারটার নাম হচ্ছে ভয়েস প্রিন্ট। সো আপনি চাইলে আপনার নিজের ভয়েস দিয়ে এই ভয়েস প্রিন্টকে ট্রেন আপ করতে পারবেন। জাস্ট 30 সেকেন্ডের একটা ভয়েস রেকর্ড করলেই হবে। এরপরে সে আপনার ভয়েসটা রিকগনাইজ করে রাখবে। এরপর আপনি যদি কোনো নয়েজ এনভায়রনমেন্টে থাকেন যেখানে নর্মালি আপনার কথা শোনাই যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে নয়েজ আছে, সেখানেও আপনি যদি ফোনে কথা বলেন তাহলে কেবল আপনার ভয়েসটাই পিক করবে। ইভেন আপনার আশেপাশে যদি অন্যান্য মানুষ কথাও বলে, তারপরেও সেই কথাগুলো রেকর্ড হবে না, শুধুমাত্র আপনার কথাটাই অপোজিট পাশ থেকে শুনতে পারবে যে কল করেছে সে। এবং এইটা শুধুমাত্র ফোন কলে কাজ করে না, অনলাইন কলেও কাজ করে। আপনি চাইলে ইয়ারপিস দিয়েও ইউজ করতে পারবেন, স্পিকারে ইউজ করতে পারবেন, আবার যদি ইয়ারফোন লাগিয়েও ইউজ করেন তারপরেও এই ফিচারটা কাজ করবে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং ভয়েস ট্রেন করা একদম ইজি। আর কলের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিন থেকে আপনি সুইচ করতে পারবেন। স্ট্যান্ডার্ড যে নয়েজ রিডাকশন সেগুলোও আছে, স্মার্ট নয়েজ রিডাকশন আছে এবং এই ভয়েস প্রিন্টও আছে, এবং এটা আমরা টেস্ট করে দেখেছি, পারফেক্টলি কাজ করে। এইবার আসি ডিসপ্লেতে। এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চির এবং এটা HD+ রেজুলেশনের একটা 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। অ্যান্ড এই ডিসপ্লেটা দেখতে বেশ ভালোই লাগছে। ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে উপরের দিকে। ইউজুয়ালি বাজেট ফোনগুলোতে আমরা ওয়াটারপ্রুফ নচ দেখি, এখানে যেহেতু নচটা দেওয়া হয় না, যার ফলে সামনে থেকে কিন্তু বেশ প্রিমিয়াম লাগে দেখতে। এই ডিসপ্লেটার ব্রাইটনেসও ঠিকঠাক ছিল, আমরা আউটডোরে ইউজ করে দেখেছি, তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। সেই সাথে টাচ রেসপন্স ভালো এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে কিন্তু অ্যানিমেশনগুলো অনেক স্মুথ লাগে, এবং আপনি যখন স্ক্রোল করবেন তখন ফিল করতে পারবেন যে না, ডিসপ্লেটা অনেক স্মুথ। তবে রেজুলেশনটা HD+ হওয়ার কারণে খুব ক্লোজলি দেখলে আপনি শার্পনেসের ঘাটতি খেয়াল করবেন কিছুটা। তবে যে প্রাইসে এই ফোনটা লঞ্চ হয়েছে সেই প্রাইসে আসলে ফুল HD রেজুলেশন এক্সপেক্ট করা উচিত না। এছাড়া ডিসপ্লেটার দুই পাশের বেজেল ন্যারো হলেও নিচের দিকে বড় সড়ো একটা চিন আছে, এটাও এই রেঞ্জে এক্সপেক্টেড। অলরাইট, এবার আমরা এই ফোনের ইন্টারনালসগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এই ফোনটা 2টা ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে 464GB আর একটা হচ্ছে 4128। 464GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 12,999 টাকা, মানে 13,000 টাকা, এবং 4128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 14,499 টাকা বা 14,500 টাকা। সো আমি রিকমেন্ড করবো একটু প্রাইস বাড়িয়ে আপনারা 4128GBটাই নেবেন, তাহলে আপনি স্টোরেজটা একটু বেশি পাবেন। এবং প্রাইস নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো। এবং এই প্রাইস রেঞ্জে এই ফোনে যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G81, এবং এটা এক সময়ের বাজেট রেঞ্জের ভালো একটা গেমিং চিপ ছিল, বাট এখন বেশ পুরনো হয়ে গিয়েছে এবং কিছুটা লো পাওয়ার। এটা Cortex A75 এবং Cortex A55 বেস্ট ডুয়েল ক্লাস্টার SoC, এটা যেটা অক্টা কোর ডেফিনেটলি, এবং 2টা Cortex A75 কোর আছে যেগুলো 2 GHz চলে, এবং বাকি 6টা Cortex A55 বেস্ট সেগুলো 1.7 হার্সে চলে। পারফরমেন্সের বেলায় ডে টু ডে লাইফে আমরা জাস্ট একটা অ্যাপ করে যদি ইউজ করি তাহলে কোনো ধরনের সমস্যা ফেস করি নাই। ইভেন 2-3টা অ্যাপ করেও আপনি ইউজ করতে পারবেন, বাট লাইট ওয়েট অ্যাপগুলো, যদি একটু হেভি অ্যাপগুলো আপনি মাল্টিপল একসাথে ওপেন করে ফেলেন তাহলে এই ফোনটা কিছুটা স্ট্রাগল করবে। সো হেভি মাল্টিটাস্কিং এটা দিয়ে পসিবল না, এবং যে প্রাইসে এটা লঞ্চ হয়েছে সেই প্রাইসে খুব হেভি ইউজাররা আসলে এই ফোনটা কিনবেও না। এবং আপনি যদি গেমিংয়ের কথা বলেন তাহলে এই ফোনটা দিয়ে আপনারা পাবজি এবং কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো রান করতে পারবেন ঠিকই, তবে পাবজিতে আমরা প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ দেখছিলাম একদম লোয়েস্ট সেটিংয়েও, এবং অ্যাকশন মুভমেন্টগুলোতে গেলে ল্যাগও করে। সো এরকম হাই এন্ডের গেমগুলো খেলার রিকমেন্ডেশন থাকবে না, বাট আপনারা ফ্রি ফায়ারের মতো গেম খুব ইজিলি খেলতে পারবেন, অ্যাসফল্ট 9 এটাতে ইজিলি খেলতে পারবেন, আর যেগুলো 2D গেম আছে সেগুলো তো স্মুথলি চলবেই। আর এই ফোনের পারফরমেন্সে আরেকটা জিনিস ইম্প্যাক্ট ফেলছে, সেটা হচ্ছে এই ফোনের সফটওয়্যার। আউট অফ দ্য বক্স Android 16 আছে, যার উপরে নিজস্ব
XOS দিয়েছে ইনফিনিক্স এবং এই ফোনটার UI মোটামুটি স্ন্যাপি ছিল, বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে এবং বেশ কিছু ব্লোটওয়্যারও আছে যেগুলো চাইলে আপনি ইনস্টল করতে পারবেন এবং এই ইউআইতে বেশ কিছু AI ফিচারও আছে। ইনফিনিক্সের নিজস্ব ফোলাক্স 5.0 এটাতে দেওয়া হয়েছে, যেটা একটা AI অ্যাসিস্ট্যান্ট এবং এই AI দিয়ে আপনারা বেশ কিছু কাজকর্ম করতে পারবেন। পাশাপাশি গুগলের নিজস্ব AI থেকে শুরু করে বেসিক যে AI ফিচারগুলো আছে সেগুলো সব এটাতে দেওয়া হয়েছে, যার ফলে সফটওয়্যারটা কিন্তু এই ফোনের পারফরমেন্সে একটা এক্সট্রা মাইলেজ অ্যাড করছে। আমাদের কাছে বেশ স্ন্যাপি এবং ইউজফুল লেগেছে এই ইউআইটা। এবার চলে আসি ক্যামেরায়। সো এই ফোনটার পেছনে একটাই ক্যামেরা আছে, যেটা 8 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং সামনের দিকেও 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া হয়েছে। নাও এই যুগে এসে 8 মেগাপিক্সেল শুনলে অনেকে মনে করতে পারেন যে ও এত কম মেগাপিক্সেলের ক্যামেরা। আসলে এই মেগাপিক্সেলটা খুব একটা ম্যাটার করে না, সেন্সর সাইজটা ম্যাটার করে। এই ফোনটাতে যে সেন্সরটা দেওয়া হয়েছে এটা 1/4 ইঞ্চির একটা সেন্সর, বেশ ছোটোখাটো একটা সেন্সর এবং যেহেতু বাজেট ফোন সো এক্সপেক্টেড। বাট ছবির কোয়ালিটির কথা যদি বলি, ব্রড ডে লাইটে আমরা যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো দূর থেকে দেখতে খুব ভালো লাগে, বাট আপনি যখনই জুম করতে যাবেন তখনই দেখবেন ডিটেলের পরিমাণ একদমই কমে যায়। তার মানে হ্যাঁ, এই ফোনটাতে ছবিতে আর একটু ডিটেল যদি থাকতো তাহলে বেশ ভালো হতো। তবে ভালো ব্যাপার হচ্ছে পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন খুব ভালোভাবে করতে পারে এবং ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ঠিকঠাক ছিল। ব্যাকগ্রাউন্ডে যে ব্লারিনেসটা সেটা মোটামুটি ন্যাচারাল লাগছিল। এই প্রাইস রেঞ্জে আসলে এর চাইতে বেটার এক্সপেক্ট করা উচিত না পোর্ট্রেটের বেলায়। এবং পেছনের ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 2K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, স্টেবিলাইজেশন নাই, ভিডিও কোয়ালিটি একদমই অ্যাভারেজ ছিল। আর সামনের 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়ে তোলা সেলফিগুলো আমাদের কাছে রিয়ার ক্যামেরার মতোই মনে হয়েছে, জাস্ট ছবিতে ডিটেল কম থাকে, বাট দূর থেকে যদি দেখেন তাহলে ছবিগুলো দেখতে ভালো লাগবে। স্পেশালি ফেস টোনটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে, যেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। ইভেন ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা ভিডিওতে 2K 30 FPS এর অপশন পেয়ে যাবেন, বাট ভিডিও কোয়ালিটি একদমই অ্যাভারেজ। সো ওভারঅল ক্যামেরাটা নিয়ে যদি কনক্লুড করি তাহলে বলবো প্রাইস বিবেচনায় ছবি দূর থেকে দেখতে সুন্দর লাগে, যখনই আপনি জুম করবেন তখন মনে হবে যে না আর একটু বেশি ডিটেল যদি থাকতো তাহলে ভালো হতো। এবার আসি ব্যাটারিতে। সো এই ফোনটাতে ম্যাসিভ 5200 mAh একটা সেল দেওয়া হয়েছে, যেটা দিয়ে খুব ইজিলি আপনি পুরো দিন পার করতে পারবেন। ইভেন আপনি যদি হেভি ইউজারও হন তারপরেও আপনি পুরো দিন পার করতে পারবেন। আর যদি লাইট টু মডারেট ইউজ করেন তাহলে একদিন শেষ করার পরেও আপনি দেখবেন 20-30% মতো ব্যাটারি রয়ে গিয়েছে, যেটা বেশ ভালো একটা জিনিস। তবে এই ফোনটার চার্জিং স্পিড একটু কম, এটাতে 10 ওয়াটের চার্জার বক্সে দেওয়া হয়েছে, বাট 15 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। সো আপনি চাইলে আফটার মার্কেট থেকে 15 ওয়াটের চার্জার কিনে নিতে পারেন। সো 10 ওয়াটের চার্জার দিয়ে বেশ লম্বা সময় লাগবে এই ফোনটা ফুল চার্জ হতে ডেফিনেটলি। এবং এই ফোনটাতে আবার রিভার্স চার্জিংয়ের সাপোর্টও আছে, 5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট করে। সো আপনার ছোটোখাটো কোনো ডিভাইসকে যদি ইমার্জেন্সি পারপাসে চার্জ দিতে হয় তাহলে এই ডিভাইসটা থেকে চার্জ দিতে পারবেন। এর বাইরে এই ফোনটাতে FM রেডিও আছে এবং জাইরোস্কোপ শুধুমাত্র সফটওয়্যার বেসড। এর বাইরে অন্যান্য যে দরকারি সেন্সরগুলো আছে সেগুলো সবই দেওয়া হয়েছে। কল কোয়ালিটি তো বললামই, ওয়ান অফ দ্য বেস্ট ফিচার এটা, এবং এটার যে নেটওয়ার্ক রিসেপশন সেটাও ঠিকঠাক ছিল, কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করি নাই। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো ইনফিনিক্স স্মার্ট 20 একটা ওভারঅল কমপ্লিট প্যাকেজ বলা যায়। যে প্রাইসে এটা লঞ্চ হয়েছে মানে 14,500 টাকা যদি আমরা হাইয়েস্ট ভেরিয়েন্টটাই ধরি, তাহলেও এই ফোনটা মার্কেটে এই মুহূর্তে মার্কেটে প্রাইসের যে অবস্থা সেই অবস্থাতে এই ফোনটা আনবিটেবল। আপনি স্পেক মিলান, রিয়েল লাইফ পারফরমেন্স মিলান আর যা কিছুই মিলান না কেন, এই ফোনটা আমাদের কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত এই 2026-এ লঞ্চ হওয়া এই 15,000 টাকার নিচে বেস্ট ফোন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।